জানো তো রেশমি, তোমার সঙ্গে আমার এই বেসিক জায়গাটাতেই গন্ডগোল। তোমার যেটা অন্যায় বলে মনে হয়, আমার সেটা অন্যায় বলে মনে হচ্ছে না। একজন মানুষ নিজের জীবনের জন্য একজন সঙ্গীকে পছন্দ করেছেন, ব্যাস, দ্যাটস ইট। এত কমপ্লিকেশন কিসের? হ্যাঁ, তুমি এখন বলতেই পারো যে হ্যাঁ এক সময় তো ঋতুরাজ তুমিও অনেক কথা বলেছি। হ্যাঁ, বলে ফেলেছিলাম। আমি অনেক রকম সামাজিক ট্যাবু দেখে বড় হয়েছি, অনেক এইরকম একটা সামাজিক জীব আমি, বলে ফেলেছিলাম, ভুল করেছিলাম, রিয়েলাইজ করেছি নিজে। তুমি রিয়েলাইজ করোনি। সরি, বাট কিছুটা তোমার প্রভাবেও আমি বলে ফেলেছিলাম। আজকে আরো একবার একটা জিনিস প্রমাণিত হলো, জানো তো, তোমার মা এই যে সাম্প্রতিককালে বুঝতে পেরেছে না যে তোমার মা যেভাবে চেয়েছে তোমাকে বড় করতে, তুমি সেভাবে বড় হওনি। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। তাই বলছি, উনি যেটা করছেন উনি ঠিক করছেন। উনি সত্যিই একজন আধুনিকা, আর তুমি ভাবো তুমি একজন আধুনিকা। সেই জন্যই তুমি তোমার নিজের সেট ভ্যালুর বাইরে বেরোতে পারোনি, তাই একটা অন্য লোকে বিয়ে করাতে তোমার এত রিঅ্যাকশন। ঋতুরাজ, ঋতুরাজ, ভুল বুঝছো তুমি আমাকে। I really hope so. I really hope so. আমি যদি ভুল বুঝতাম, সব থেকে বেশি খুশি আমি হতাম। চাকরি পারবো, তোমার এসব কথা বলে কোনো লাভ নেই। জানতে চাও আমার প্রবলেমটা কোথায়? জানতে চাও আমার প্রবলেমটা কি? আমার আসল প্রবলেম হলো ওই লোকটার আইডেন্টিটি। আজকে লোকটা যদি XYZ যে কেউ হতো না, আমি হয়তো সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারতাম, হয়তো সবটা মেনে নিতে পারতাম। কিন্তু ওই লোকটা একটা অপরাধী, আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না ঋতুরাজ। আমার মা একজন অপরাধীর সঙ্গে জীবন কাটাবে, আমি এটা মেনে নিতে পারছি না ঋতুরাজ। আমার মায়ের জীবন জুড়ে আমি ছিলাম মায়ের ফার্স্ট প্রায়োরিটি, সেই জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে, আমি এটা মেনে নিতে পারছি না ঋতুরাজ। আজকে একজন অপরাধী, তার সঙ্গে আর 4-5 জন অপরাধীর মেলামেশা আছে। এরকম একজন মানুষকে আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ, এটা যদি আমার অন্যায় হয়ে গিয়ে থাকে, ওকে, দ্যাট ইটস ফাইন, আমি অ্যাডমিট করছি আমি অন্যায় করেছি। কে ভুল কে ঠিক আমি জানি না রেশমি। তুমি তো বিয়ে করেছো, বিয়ে করতে সংসার করছো, কিন্তু তুমি চাও যে তোমার মা চিরকাল শুধুমাত্র তার দায়িত্ব আর কর্তব্য পালন করে যাক, তাই না? বাহ, খুব ভালো, ব্রিলিয়েন্ট। মানে তোমার মা জীবনে একজন কোনো সঙ্গী চাইতে পারেন বা তার প্রয়োজন হতে পারে, এটা তুমি মানতেই রাজি নও। হ্যাঁ, মানছি ঘটনাচক্রে তিনি যাকে সঙ্গী হিসাবে ভেবেছেন তার গায়ে একটা অপরাধীর তকমা লাগানো আছে, সেখানে তো আমিও প্রতিবাদ করেছি। বাট লেটার অন হ্যাভ আন্ডারস্টুড যে ওনার থেকে তো বেটার আমি কোনো অপরাধীকে বুঝতে পারি না। যে মানুষটা সারা জীবন ধরে শুধুমাত্র অপরাধীদের নিয়েই ডিল করেছেন, তার থেকে তো আমি বেটার বুঝতে পারি না। আমি শিওর যে উনি নিশ্চয়ই ওই অপরাধীর মধ্যে কোনো একটা মনুষ্যত্ব দেখেছেন, তাই উনি তার সঙ্গে। না 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 না, আমরা আমাদের সমস্যা থেকে বেরোতে পারিনি, আমরা সমস্যার মধ্যে ছিলাম, আমরা মানুষটাকে অ্যাকিউজ করেছি, আমরা মানুষটাকে অপমান করেছি। তুমি আমাকে যেখানে যেতে বলেছো আমি সব জায়গায় গিয়েছি, নির্বিবাদে গেছি, তোমার সঙ্গে গিয়েছি, তোমার সঙ্গে দেখেছি। তার মানে এটা নয় তোমার সমস্ত মিথ্যের সঙ্গে আমি কম্প্রোমাইজ করবো। রেশমি, ছোটবেলা থেকে আমি কোনোদিন নিজের ব্যক্তিত্বের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি। তুমি আমার স্ত্রী, তুমি চিরকাল আমার স্ত্রী থাকবে, আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে চিরকাল সম্মান করবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আমার সত্যতে চিরকাল স্থির এবং অবিচল থাকবো। এটাই আমার ধর্ম, এটাই আমার নীতি। তুমি যদি এটা নিয়ে থাকতে পারো খুব ভালো কথা, কোনো অসুবিধার কিছু নেই, কারণ আমি আমার জায়গা থেকে সরবো না। কি হয়েছে অঙ্কুশ? বিশ্বাস করো, আমাকে কোনোদিন কেউ এতটা বিশ্বাস করে। তোমাকে যদি বিশ্বাস না করি, তাহলে তো এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আমার দিকে তাকাও অঙ্কুশ। অঙ্কুশ, তুমি যেভাবে জীবনটাকে দেখেছো, আমরা তার কানা করেও দেখিনি।
জীবন দেখার যে অভিজ্ঞতা তোমার আছে, আমাদের সে অভিজ্ঞতাটুকু নেই। সব থেকে বড় কথা কি জানো, তোমার মধ্যে যে অনেস্টি আছে, যে অনেস্টির জন্য তুমি একটা অন্য জীবন থেকে বেরিয়ে এসে আবার নতুন করে একটা জীবন শুরু করতে পেরেছো। আমি সেই অনেস্টিটাকে ভালোবাসি, আর সেই অনেস্টির জন্যই আমি আর তুমি এক হতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি অঙ্কুশ, হারাতে চাই না। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি অঙ্কুশ ভাটিয়ার মায়ের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আপনার নাম? সুষমা ভাটিয়া। আপনি কোথায় থাকেন? লখনৌতে থাকতাম, তবে এখন আমি কলকাতায় আছি আমার ছেলের কাছে। আসলে কিছুদিন আগে আমার ছেলের বিয়ে হয়েছে, আর আমি সারা জীবন আমার ছেলের জন্য কিছু করতে পারিনি। তাই ভাবলাম এবার দাঁড়িয়ে থেকে বিয়েটা অন্তত দিয়ে যাই, আর কিছুটা দিন ওদের সাথে থেকে যাই। এই যে আপনি এক্ষুনি বললেন যে আপনি আপনার ছেলের জন্য কিছু করতে পারেননি, মানে দায়িত্ব নিতে পারেননি, এই কথাটা কেন বললেন? আমার কোনো উপায় ছিল না, কারণ আমার ছেলে আমার কাছে তখন ছিল না। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন ঠিক কত বছর বয়স থেকে আপনার ছেলে আপনার সঙ্গে থাকে না? কথাগুলো একটু বিশদে বলা প্রয়োজন, মাঝখান থেকে বললে ঠিক বোঝা যাবে না। আমার স্বামী হঠাৎ মারা যান। স্বামী মারা যাবার পর আমি হঠাৎ করে আমার 4 ছেলে মেয়ে নিয়ে একেবারে অকুল সমুদ্রে গিয়ে পড়ি। পরিবারের সবাই আমার ছেলে মেয়েকে আর আমাকে রাতারাতি বাড়ি থেকে বের করে দেয়। আমি রাজরানী থেকে ভিখারিনী হয়ে যাই, সোজা গিয়ে উঠি আর বস্তিতে। আমার তখন এমন অবস্থা, ছেলে মেয়েদের তেমন যত্ন আত্মীটুকু করতে পারতাম না, দুবেলা দুমুঠো খেতে দিতে পারতাম না। আমার অঙ্কুশ তখন নানা রকম কাজকর্ম করে সংসার চালাবার চেষ্টা করত। আমি বাধ্য হয়ে তখন রান্নার কাজ করতে শুরু করি। সেখানে আমি অসম্মানিত হই। অঙ্কুশ সেটা দেখে আমাকে সে কাজ থেকে ছাড়িয়ে দেয়, বলে তোমাকে আর কাজ করতে হবে না, এবার থেকে আমি যেভাবে হোক সংসার চালাবো। ও তাই করতে থাকে, কখনো গাড়ি পরিষ্কারের কাজ, কখনো দোকানে দোকানে ডেলিভারি বয়ের কাজ। এইভাবেই একদিন ও হোটেলে কাজ পায়। ওই হোটেলে কাজ করতে করতেই ওর অপরাধ জগতের লোকদের সঙ্গে আলাপ পরিচয় হয়। ওরা ওকে নানাভাবে কাজে লাগাতে চাইতো। প্রথম প্রথম ও কিন্তু না বুঝেই কাজ করত। অবজেকশন ইওর অনার। উনি বলছেন যে ওনার ছেলে না বুঝে কাজ করত। এটা পুরো গটআপ কেস স্যার। এই গুড্ডি সরকার সারা রাত ধরে ওনাকে শিখিয়ে পড়িয়ে এনেছেন যেখানে কি বলতে হবে আর কি বলতে হবে না, কারণ ওরা দুজনে একসঙ্গে থাকে। এরকম কেস স্যার আমি সারা জীবনে দেখিনি।
প্রথম কথা, নিজের মা হয়ে তিনি তো তার সন্তানের দিকে টেনেই কথা বলতেন। আর দ্বিতীয়ত, যখন উনি বলছেন যে ও না বুঝে কথাগুলো বলেছে বা কাজগুলো করেছে, একজন ছেলে যে মাধ্যমিক পাস করেছে, যার 16-17 বছর বয়স, সে না বুঝে কাজ করেছে, এটা আমাদের মেনে নিতে হবে স্যার।